শুধু মুখ, রাজনীতি নেই। সুতরাং একটা এক্সট্রিম হচ্ছে মিমি নুসরাত, এখন এই রচনা বন্দ্যোপাধ্যায় শুধু হাসে, ওরকম হ্যাঁ হ্যাঁ করে কিরকম একটা হাসে। বিজেপির গ্রাফ আরো নামবে এবং ২৬ সালের আগে সারা দেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটবে যাতে বিজেপির ক্রেডিবিলিটি আরো তলানিতে যাবে। নমস্কার, সহজ পাঠের আর একটা পডকাস্টকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের অতিথি আছেন কমরেড সপ্তর্ষি দেব, ডিওয়াইএফআইএ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক। ওয়েলকাম সপ্তর্ষি। থ্যাংক ইউ। আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে আসি। এখন সিপিএম এর ইলেকশন, রিসেন্টলি ইলেকশন রেজাল্ট বেরোলো 4th জুন। আমাদের জানা গেল যে সিপিআইএম সহ লেফট বাকি পার্টিগুলো এবং কংগ্রেস যাদের সাথে জোট হয়েছিল তাদের টোটাল ভোট শেয়ার খুব খুব বেশি, মানে খুব চেঞ্জ হলো না, কিছু কিছু জায়গায় কমলো। লেফট সিপিআইএম এর মানে লেফট পার্টি, লেফট অ্যালায়েন্স মানে বামফ্রন্টের কিছু দুটো সিট বাদ দিয়ে বাকি সমস্ত প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে। দর্শকদের জন্য জানিয়ে রাখি, যেহেতু এটা সহজ পাঠ চ্যানেল, সবার মানে জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জমানত বাজেয়াপ্ত শব্দের মানে হলো, যেটা আমরা মিডিয়াতে ফ্রিকোয়েন্টলি শুনতে পাই, যে ইলেকশনে দাঁড়ানোর সময় কিছু ডিপোজিট রাখতে হয়, বোধহয় লোকসভা ইলেকশনের জন্য ২৫,০০০ টাকা। সেই ইলেকশন ডিপোজিট অ্যামাউন্ট, সিকিউরিটি ডিপোজিট, সেটাকে ফেরত দেওয়া হয় না ইলেকশন কমিশনের তরফ থেকে, বাজেয়াপ্ত করে নেওয়া হয় যদি 1/6 অফ দ্য টোটাল ভোট শেয়ার যদি ক্যান্ডিডেট না আর্ন করতে পারে। তো এক্ষেত্রে সিপিআইএম এর তরফ থেকে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে এবং সুজন চক্রবর্তী দমদমের, এরা বাদ দিয়ে বাকি ২১ জন ক্যান্ডিডেট তাদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। মানে এক এক একে ৬ ভাগের ১ ভাগ ভোট দখল করতে ব্যর্থ হয়েছে সিপিআইএম। তো তোমাদের অ্যানালিসিসটা কি, মানে সিপিআইএম এর এই মুহূর্তে কি অ্যানালিসিস? এবং আমি জানতে চাইবো তোমার পার্সোনাল টেক যদি থাকে, তুমিও তো অন দ্য ফিল্ড, তুমি প্রচারে গেছো, তুমি কর্মীদের সঙ্গে কথা বলেছো, তুমি মানুষের সাথে টাচে থেকেছো, তোমার অন দ্য ফিল্ড ইলেকশনের আগে তুমি কি বুঝতে পেরেছো, কি ভাইবটা পেয়েছো, আর ইলেকশনের পরে হাউ ডু ইউ কানেক্ট, পেরেছিল ইলেকশনের প্রচারের সময়, এখন ইলেকশনের রেজাল্ট দেখে তোমার কি কানেক্ট করতে পারছো, ম্যাচ করছে? দেখো, দুটো জিনিস। এক হচ্ছে যে আমাদের এই ইলেকটোরালি খারাপ ফলটা, এটাকে একটা কন্টিনিউমে দেখতে হবে। এটা আমি আগেও বলেছি, এটা আমার নিজের মত এবং পার্টিতেও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইট স্টার্টেড ইন 2019, 2019, 2021, 2024। এই তিনটে বড় ইলেকশন, দুটো লোকসভা একটা বিধানসভা ইলেকশন, এই তিনটে ইলেকশনে আমাদের ভোট শেয়ার কাছাকাছি রয়েছে এবং খুব বেশি বাড়েও নি, খুব কমেও নি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 19-এর আগে যে ইলেকশনটা লেফট পার্টিসিপেট করেছিল, লেফটের ইতিহাসে প্রথম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে সেই ইলেকশনটায় লেফট হেরেছিল ঠিকই, কিন্তু অ্যারাউন্ড 40% ভোট শেয়ার ওয়েস্ট বেঙ্গলের 2016 ইলেকশনে বিরোধী জোটের ছিল, মানে যেটা হচ্ছে লেফট আর কংগ্রেস। তাহলে প্রথম আমাদের যেটা অনুসন্ধান, সেটা হচ্ছে এমন কি হলো আর 20-এর মধ্যে যাতে আমাদের প্রায় 33% ভোট আমরা লুজ করি। This should be the first point of our inquisition. সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের এই যে যে দুটো সিটে আমাদের রেজাল্ট কিছুটা হলেও ভালো হয়েছে, দুজন আমাদের পার্টির নেতা অনেক সুন্দর ছিলেন, একই ছিলেন, অনেকগুলো ফ্যাক্টর যেটা পিছনে রয়েছে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে সিঙ্গুলারলি যদি সে অনেকগুলো ফ্যাক্টরকে একটা জায়গায় আনতে হয়, তাহলে এই দুটো সিটে we could create
আ পারসেপশন অফ উইনেবিলিটি, যে এই সিটগুলো আমরা জিততে পারি, এই একটা ভাষ্য আমরা পার্টি অর্গানাইজেশন, পার্টি সাপোর্টারদের মধ্যে এবং পার্টির বাইরে জেনারেল ইলেকটোরেটের মধ্যে এইটা দিতে আমরা সক্ষম হয়েছিলাম, যে পশ্চিমবাংলায় 2024 সালের লোকসভা নির্বাচনে যে সিটগুলো আমরা জিতবো বা জিততে পারি, সেই দুটো সিটের মধ্যে এই দুটো সিট রয়েছে। সুতরাং ক্রিয়েটিং আ পারসেপশন অফ উইনেবিলিটি or winnability per se is a very important factor একটা ইলেকশনে জেতা বা হারা বা তার পারফরমেন্স। এছাড়া অনেকগুলো কারণ রয়েছে, যে ধরো এই সারা দেশের ইলেকশন, তো ইলেকশন নয়, সারা দেশের ম্যান্ডেটটাকে যদি আমরা পরিষ্কারভাবে দেখি, the mandate has been decisively against the incumbent NDA and বিজেপি। হুম। বিজেপি 400 পারের যে দল ক্লেম, সেটাকে রিফিউট করা গেছে। বিজেপি নিচে গভর্নমেন্ট করার জায়গায় নেই, it has to be dependent on allies, JDU and চন্দ্রবাবু নাইডুর দল। তো দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে। এটা যদি সত্য হয়, তাহলে এই ভাষ্যর মধ্যে পশ্চিমবাংলার মানুষও বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, এবং সেটা ইলেকট্রালিও সেটা আমরা দেখছি, যে বিজেপির সিট শেয়ার এক ধাক্কায় 6টা কমে। তাহলে পশ্চিমবাংলায় যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি তৃণমূল কংগ্রেসকে মনে করছে, এবং তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আমাদের চ্যালেঞ্জটা এখন এইখানে, যে আমাদেরকে এমন করে নিজেদেরকে ইনভেন্ট করতে হবে যাতে মানুষের ভরসা আমরা পেতে পারি। লেফটের ক্যান্ডিডেটসদের কেউ খারাপ বলছে না। On the other hand, the perception is very good about our candidates. মানে যদি শুধু ক্যান্ডিডেট নিয়ে আলোচনা হয়, আমাদের যেরকম ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, সৃজন বলো, দীপশিতা বলো, সায়ন বলো, সব্যসাচী বলো, বা পার্টিতে আরো সিনিয়র যারা এবার লোকসভা ইলেকশনে দাঁড়ালো, then compared to their counterparts from the other parties, এক কথায় পাবলিক ইলেকটোরেট এদেরকে ভালো করেছে। কিন্তু শুধু ক্যান্ডিডেট ভালো হলে হয়, ক্যান্ডিডেট ভালো কিন্তু ভোট অন্য জায়গায় দিতে হচ্ছে। সেটা নানান কারণ রয়েছে, তার মধ্যে একটা দুটো আমি ব্যাখ্যা করি। সুতরাং এই সবটা, এই যে চেঞ্জ রিয়ালিটি, পলিটিক্স ইজ আ গেম অফ মানে আনলিমিটেড অপরচুনিটিস and possibilities, and politics is also ever evolving, সবসময় চেঞ্জ হচ্ছে। ঠিক। সুতরাং এই যে ইভলভিং রাজনীতি, সেই রাজনীতির নানান ম্যানিফেস্টেশন, আমাদের we have to be updated with those manifestations, and we have to keep ourselves relevant, এবং সেই রেলিভেন্সটা রাখার একটা মাত্র পদ্ধতি বা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের কথা সোচ্চারে বলা, তাদের লড়াই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া। There is no shortcut to success, and for the left, for the CPIM, for the left in West Bengal, the only way to regain their lost glory, সেটা হচ্ছে সাধারণ মানুষের হয়ে লড়াই করে যাওয়া, এবং তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সোচ্চারে হকের কথা বলে যাওয়া। আচ্ছা, তোমার খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট উঠে এলো ওখান থেকে, তোমার কথার থেকে। একটা হচ্ছে বিজেপির এগেনস্টে ভোট হয়েছে, হুইচ ইজ ভেরি ট্রু। পুরো ইন্ডিয়া জুড়েই আমরা এই ট্রেন্ডটা দেখতে পেয়েছি, যে ওয়েস্ট বেঙ্গলেও বিজেপির এগেনস্টে যে ভোটটা হয়েছে সেটা কনসলিডেট হয়েছে টিএমসির পক্ষে। সেটা হয়তো এখান থেকে দুটো কোয়েশ্চেন। ফার্স্ট, তুমি এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বললে যে এখন সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা তুলে ধরতে হবে, সেটা নিয়ে প্রচারে আরো আরো জোর দিতে হবে।
বা মানে বা তোমাদের যে এজেন্ডা রয়েছে সেখানে আরো আনতে হবে কর্মসূচির মধ্যে। কিন্তু আহ, একটা মানে কোয়েশ্চেন হচ্ছে তোমাদের মানে ইলেকশনের আগে তোমাদের ওয়ান অফ দ্য ইস্যুস ছিল হচ্ছে ইলেকট্রাল বন্ড, দুর্নীতি বা করাপশন। পুরো ইন্ডিয়া জুড়ে একটা করাপশনের যে বিজেপি গভর্নমেন্ট, এখানে রাজ্যে তৃণমূল গভর্নমেন্ট, যে করাপশনের যে কটা পয়েন্ট ছিল তোমাদের এজেন্ডার মধ্যে, মূল ইস্যু ছিল তোমাদের সমস্ত বক্তব্যের মধ্যে। ইলেকট্রাল বন্ড নিয়ে যে একমাত্র পলিটিক্যাল অর্গানাইজেশন কোর্টে লড়াই করেছে, আনফর্চুনেটলি তাদের ভোট শেয়ারিং অতটা মানে পুরো ইন্ডিয়ার যদি আমরা ম্যাপে দেখি অতটা সিগনিফিকেন্ট এমন কিছু ভোট পেল না তারা। এইটা কি তোমরা কি এখানে কি মিসম্যাচ হচ্ছে বলে তোমার মনে হয় যে কমন মানুষ, কমন পিপলের তাদের যে এজেন্ডা, তাদের যে কথা তুমি এইমাত্র যেটা বললে তাদের কথা তুলে ধরা, সেই কথাগুলো সেই এজেন্ডার সঙ্গে করাপশন কি আর ফিট করছে না? করাপশন কি আর ইস্যু নয় তাদের জন্য? এই ইলেকট্রাল বন্ড কি আদৌ মানুষ সেই ইস্যুতে ভোট করেছেন? যে মানে ইলেকট্রাল বন্ডের ওয়ান অফ দ্য আই থিঙ্ক সেকেন্ড হাইয়েস্ট বেনিফিশিয়ারি তো তৃণমূল গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেস। তারাও তো এত হিউজ ভোট শেয়ার পেয়েছে। তোমার এটা নিয়ে কি বক্তব্য? দেখো, করাপশন একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে কোনো পরিণত গণতান্ত্রিক দেশে করাপশন শুড বি আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু এই ইস্যুটাকে আমরা যতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, পশ্চিমবাংলার ইলেকটোরেট আমাদের মনে হয় যে ততটা গুরুত্বপূর্ণ মনে করে। যদি সেইটা মনে করতো, তাহলে করাপশনের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের থেকে বড় জ্বলন্ত উদাহরণ ভারতবর্ষের মানচিত্রে থাকা কোনো প্রাদেশিক দলের ক্ষেত্রে এত করাপশনের পরিধি, সেই করাপশনের এক্সপ্যান্স তৃণমূলের মতন নেই। সুতরাং আমাদের যেটা এই নির্বাচন থেকে বুঝতে হবে দুটো জিনিস। এক হচ্ছে যে অ্যাজ আ লেফট অ্যাক্টিভিস্ট, একজন বামপন্থী কর্মী হিসেবে আমরা সবসময় সেই ভাষ্যতে কথা বলতে পারবো না যে ভাষ্য শুনতে মানুষ অভ্যস্ত। কিছু ক্ষেত্রে এমন কিছু কথা বলতে হবে যে কথাগুলো বলার সঙ্গে সরাসরি ভোট পাওয়ার কোনো যোগ নেই, কিন্তু কথাগুলো সঠিক, তাই জন্য সেই কথাগুলো বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে, হ্যাভিং সেড দিস, আমাদের এটাও রিয়েলাইজ করতে হবে যদি আমরা নিজেদেরকে ইলেকটোরালি রেলিভেন্ট রাখতে চাই, তাহলে ইলেকটোরেট মানে ভোটাররা, সাধারণ ভোটাররা কি চাইছে সেইটার ব্যাপারে আরো বেশি সেন্সিটাইজড আমাদের হওয়া উচিত। যদি এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকে যে অধিকাংশ ভোটার তার ভোটদানের বিনিময়ে এই দুটো তিনটে সার্ভিস চাইছে বা এই দুটো তিনটে গ্যারান্টি চাইছে, সেই ইভ্যালুয়েশনটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে সেই জায়গায় যে ডিসকানেক্টটা ঘটছে সেই কানেক্টটা করা আমাদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে। কিন্তু সবসময় আবার এটা বলতে হবে যে শুধু ভোট রাজনীতির জন্য বামপন্থীরা নেই। হয়তো ভারতবর্ষের মাটিতে এরকম কয়েকটি দল রয়েছে যারা নির্বাচনের ক্ষেত্রে শক্তি ক্ষয় হলেও দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ইম্পর্টেন্সটা তাদের ইলেকটোরাল ইম্পর্টেন্সের থেকে অনেক অনেক বেশি। ফর এক্সাম্পল, এই যে ধরো ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্স, আচ্ছা এই ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে ফাংশনাল করতে সিপিআইএম এবং কংগ্রেস সীতারাম ইয়েচুরির যে ভূমিকা আছে এবং ছিল, সেই ভূমিকাটা তো কেউ অস্বীকার করতে পারবে না। ইন্ডিয়া নামটা পর্যন্ত দেওয়া কংগ্রেস সীতারাম ইয়েচুরি, এবং কংগ্রেস এই ব্লকটার লিডারশিপে থাকলেও
কংগ্রেসের কলে কিন্তু এই 24টা বা 28টা দল এক জায়গায় আসতে পারেনি। যদি সেটা সম্ভব হতো তাহলে সেটা 19 সালেই সম্ভব হতো। ঠিক। Congress needed a TPIM to ensure that this India bloc is functional. সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস 99টা আসন পেয়েছে, সিপিআইএম হয়তো 4টে বা 5টা আসন, লেফট অ্যাজ ব্লক হয়তো 10টা আসন পেয়েছে কি 8টা আসন পেয়েছে। কিন্তু রাজনীতিটার ক্ষেত্রে দাঁড়িয়ে যে ইন্ডিয়া ব্লকের উত্থান এবং বিজেপিকে ডানা ছেটে দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের যে সাফল্য, সেই সাফল্যটার ক্ষেত্রে লেফটের ইলেকটোরাল যা পারফরমেন্স তার থেকে কয়েকশো গুণ বেশি ভালো পারফরমেন্স লেফটের টু মেক দ্য ইন্ডিয়া ব্লক ফাংশন। সুতরাং আমি বলছি যে একমাত্র লেফটই এটা করতে পারে যে ইলেকটোরালিও তারা নিজেদেরকে রেলিভেন্ট রাখতে পারে, আর এক্সট্রা ইলেকট্রাল মেথডের মধ্যেও তারা নিজেদেরকে রেলিভেন্ট। এই দুটো তুমি হ্যাঁ, কারেক্ট সংমিশ্রণে আমাদের এগোতে হবে। বেশ। তুমি যে জানালে যে ইন্ডিয়া ব্লকের নামকরণ, ওটা সম্ভবত মমতা ব্যানার্জিও দাবি করেছেন যে উনি ইন্ডিয়া ব্লকের যে এই যে নোমেনক্লেচারটা উনি প্রপোজ করেছেন। তুমি একটা জায়গায় কমেন্ট করেছো দেখলাম যে বিজেপি ইজ শ্রিঙ্কিং অ্যাজ অ্যান অপোজিশন, মানে বিজেপির প্রভাব কমছে অপোজিশন হিসেবে ইন ওয়েস্ট বেঙ্গল। তো তোমার তোমার এখান থেকে তোমার কি মনে হয় কি বিজেপি কি রেলেভেন্ট টপিক নিয়ে ওরা যে গত 4 বছর 5 বছর কাজ করেছে, রেলেভেন্ট টপিক নিয়ে কাজ করেছে? তারা যে যে এরিয়া থেকে ভোট পেয়েছে তারা কি রেলেভেন্ট টপিক নিয়ে কাজ করেছে, নাকি সেটা তারা মেইনলি মিডিয়ার প্রচারের উপর ভর করে বা অন্য কোনো মেকানিজমে তারা যে ভোটটা পেয়েছে? ফর এক্সাম্পল, যেটা খুব স্পেসিফিক একটা মানে অবজারভেশন, মানে খুব স্পষ্ট যেটা ভিজিবল হয়েছে আমাদের ইলেকশনে, প্রি ইলেকশন এবং পোস্ট ইলেকশন রেজাল্টে, যে জিনিসটা আমরা মেলাতে পারিনি সেটা হচ্ছে যে যাদবপুর, কিছু কিছু কনস্টিটিউয়েন্সিতে, যেরকম যাদবপুর ওয়ান অফ দ্য এক্সাম্পল, যে বিজেপির প্রেজেন্স সেরকম ভাবে দেখা গেল না ভোটের আগে, কিন্তু বিজেপি ওখানে দ্বিতীয় হলো, খুব সিগনিফিকেন্ট ভোট পেলো একখানা। সেটা কিভাবে, মানে তোমার মানে কিভাবে মনে হয়, এবং তুমি কি করে মনে করছো যে বিজেপি শ্রিঙ্ক করছে অ্যাজ অ্যান অপোজিশন ইন ওয়েস্ট বেঙ্গল? দেখো, ভারতবর্ষকে যারা চেনে জানে, এখনো অন্তত 200 বছর ভারতবর্ষে ধর্মটা খুব রেলিভেন্ট থাকে, রিলিজিয়ান। এবং সেই রিলিজিয়ানকে সামনে নিয়ে যদি একটা পলিটিক্যাল পার্টি তাদের প্রোগ্রাম এজেন্ডা সেট করে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সবসময় একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে চিহ্নিত করতে হবে, স্পেশালি যখন তারা পুরো স্টেট মেশিনারিটাকে একটা কমিউনাল স্ট্রাকচার দিয়ে সারা দেশের মধ্যে পোলারাইজেশন করতে সক্ষম হয়েছে গত 10 বছর। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি শ্রিঙ্ক করছে আমি এই জন্য বললাম, বা করবে আমি এই জন্য বললাম, দুটো কারণ। দেখো, আজকে যারা সিপিআইএম করছে, যারা ডিওয়াইএফআই করছে, যারা এসএফআই করছে, তারা কিন্তু এইটা ভেবে করছে না যে আমাকে একটা এমএলএ হতে হবে, এমপি হতে হবে, কাউন্সিলর হতে হবে। They are doing it because they want to change the status quo. On the other hand, it is a very curious case of BJP in West Bengal. ওয়েস্ট বেঙ্গলে বিজেপির কোনো নেতা নেই। ওয়েস্ট বেঙ্গলে বিজেপির নেতা হচ্ছে প্রাক্তন তৃণমূল। তাহলে প্রাক্তন তৃণমূলরা বিজেপিতে এসছে কেন? কারণ তৃণমূল সরকারে রয়েছে, সরকারে থেকে তাদেরকে যে সুযোগ সুবিধা দিতে পেরেছে, তারা তাদের থেকে বেশি কিছু আকাঙ্ক্ষা করে। That is the singular most important reason for তৃণমূল leaders to join বিজেপি in West Bengal. যে তৃণমূল যদি আমাকে 10 দেয়, বিজেপিতে গেলে আমি 15 পাবো। কিন্তু আনফর্চুনেটলি এই 24 সালের ইলেকশনের পরে বিজেপির সমর্থকরা এবং কর্মীরা, নেতৃত্বরা এটা বুঝছে যে বিজেপির পশ্চিমবাংলায় কিছু হওয়ার নেই, কিছু ভোট ওদের আছে,
কিছু মানুষকে ওরা উইনোভারও হয়তো করেছে, তৃণমূল ভাঙিয়ে কিছু নেতাও হয়তো রয়েছে, কিন্তু সিরিয়াসলি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করবার মতন মেকানিজম, স্ট্রেংথ কিংবা পলিটিক্স বা অর্গানাইজেশন কোনোটাই পশ্চিমবাংলার বিজেপির নেই। যদি সেটা থাকতো তাহলে এই লোকসভা নির্বাচনের আগে ওই যে বনগা থেকে শিয়ালদা যেরকম ডেলি প্যাসেঞ্জারই হয়, সেরকম ডেলি প্যাসেঞ্জারই অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে করতে হতো, because they knew that their state leadership in West Bengal is incompetent to defeat তৃণমূল। এবং এই 24-এর ইলেকশনের পরে সেটা এস্টাবলিশড হয়েছে। এবং আর একটা জিনিস তুমি বুঝবে, যে বিজেপি কে যে অংশের মানুষ ভোট দিচ্ছেন তাদের প্রধান কারণ পশ্চিমবাংলার মাটি থেকেও বেশি তৃণমূলকে হারানো। যে মুহূর্তে সেই মানুষ বুঝবে যে বিজেপি কে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব হচ্ছে না, সেই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপির থেকে তার ইলেকটোরাল সাপোর্টটা শিফট করবে টুয়ার্ডস লেফট, and left will emerge as the most viable alternative, the most viable electoral opposition to Trinamool Congress in West Bengal, capable of defeating Trinamool Congress, which BJP has failed to do in the last 3 elections in West Bengal. এই প্রোগ্রেশনটা কি তুমি 26 ইলেকশনে এক্সপেক্ট করছো? 26 সালের ইলেকশনে বিজেপির গ্রাফ আরো নামবে, এবং 26 সালের আগে সারা দেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটবে যাতে বিজেপির ক্রেডিবিলিটি আরো তলানিতে যাবে, এবং সারা দেশের রাজনীতিতে ঘটে যাওয়া সেই সব ঘটনার ইম্প্যাক্ট পশ্চিমবাংলার রাজনীতিতে পড়তে বাধ্য, এবং তার থেকে পশ্চিমবাংলার বিজেপির আরো এক্সপোজড হওয়া, আরো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 2026-এর নির্বাচনকে লক্ষ্য করে তোমাদের রানওয়ে, তোমাদের কি মানে এজেন্ডা কি অলরেডি সেট হয়েছে, বা তোমাদের নেক্সট কি কি তোমাদের টার্গেট হওয়া উচিত? হাউ ডু ইউ ওয়ান্ট টু লাইক চেঞ্জ দ্য, যে চেঞ্জের কথাটা বললে, সেই চেঞ্জটা হাউ ডু ইউ ওয়ান্ট টু ফিগার আউট? হ্যাভ ইউ ফিগার্ড ইট আউট? এখন প্রাইমারিলি আমাদের যেটা চলছে সেটা হচ্ছে যে আমরা পার্টি সমর্থক, পার্টি সদস্য, পার্টি পরিধির বাইরে থাকা মানুষের থেকেও আমরা গভীরভাবে অনুসন্ধান করতে চাইছি যে তারা লেফটকে কিভাবে দেখতে চায়। আচ্ছা, এই ইলেকশনের পরে দ্যাট ইজ দ্য এক্সারসাইজ দ্যাট ইজ বিন আন্ডারটেকেন বাই দ্য পার্টি রাইট নাও, যে একটা ডিপ ইন্ট্রোস্পেকশন not only among the party's cadre and its leadership, also beyond the party's periphery, directly into the electorate. We are trying to reach out with the aim of finding what went wrong and what should be done. এই এক্সারসাইজটা আমাদের 2 মাস ধরে চলবে, জুলাই অবধি। এবং জুলাইতে আমাদের পার্টির বর্ধিত রাজ্য কমিটির অধিবেশন হবে, এবং সেখান থেকেই আমাদের ভবিষ্যতের যে মানে রূপরেখা আর কি, মানে ভবিষ্যতের যে ভাবে আমাদের এগোতে হবে সেইটার ব্যাপারে কিছু ধারণা তৈরি হবে। আচ্ছা, সেই সেই ক্ষেত্রে তোমাদের আমি একটু একটু ভিন্ন প্রসঙ্গে আসি। যে সেই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে নেক্সট ইলেকশনস, যে ইলেকশনই তোমরা টার্গেট করো, সেই ইলেকশনকে সামনে রেখে তোমাদের কি মনে হয় যে একটা লিডার্স ফেস ইম্পর্টেন্ট? কারণ বামপন্থী রাজনীতি অনেকটা ডিফারেন্ট বাকি রাইট উইং পলিটিক্স এর থেকে, এটা আমরা জেনে এসেছি যে রাইট উইং পলিটিক্সে একটা ফেস সাধারণত সামনে থাকে,
যেরকম নরেন্দ্র মোদী বিজেপির জন্য, যেরকম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জন্য, এমনকি কংগ্রেসের জন্য একটা গান্ধী পরিবার, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এখনো সামনে রয়েছেন, এখনো তাদের ফেস ইউজ হচ্ছে। তোমাদের এখন কি এখনকার যে সিনারিও, এখনকার যে সোশ্যাল স্ট্রাকচার কনস্ট্রাক্ট তোমরা অবজার্ভ করে, তোমরা কি এটা এই রিয়েলাইজেশনটা আসছে, বা নাকি তোমরা ইউ আর স্টিল সিটিং ইন দ্য সেম স্ট্যান্ড যে ফেস ইম্পর্টেন্ট নয়? কেন এইখানে আমি একটু রিলেট করি এই কোয়েশ্চেনটার সঙ্গে, যে রিসেন্টলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা কমেন্ট করেছেন যে ক্যাপ্টেন মীনাক্ষী যে কয়েনেজটা, ক্যাপ্টেন মীনাক্ষী কয়েনেজটা যে প্রচার এসছিল, যে ক্যাপ্টেন ডেকেছে বলে যে ব্রিগেডের আগে যে প্রচারটা হয়েছে, এটার এগেনস্টে বিকাশবাবু মতামত পোষণ করেছেন যে এটা বামপন্থী রাজনীতির ধারক নয় এই ফেসটা। তোমাদের বা তোমার, আমি জানতে চাইছি যদি তোমার এটা নিয়ে কোনো পার্টিকুলার মতামত থাকে, যে ফেস কি ইম্পর্টেন্ট? যে কোনো রাজনীতিতে মুখ গুরুত্বপূর্ণ, এবং এটা যদি কেউ মনে করে থাকেন যে মুখটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে সেটা ঠিক ভাবছেন না। আমাদের যে সমাজে বামপন্থীরা বিপ্লব করেছিল, ভোট করেনি, বিপ্লব করেছিল, কিউবা বলো, কিউবার বিপ্লবের তো পার্টি বিপ্লব করেছে, তাহলে কিউবার বিপ্লবের মুখ ফিদেল কাস্ট্রো চে গুয়েভারাকে কেন বলা হয়? তার আগে আমরা চলে যাই রাশিয়ার বিপ্লব, রাশিয়ার বিপ্লব তো পার্টি করেছে, বলশেভিকরা করেছে, তাহলে কেন আমরা লেনিনকে হচ্ছে যে সেই বিপ্লবের মুখ বলতে চাই? তারপরে সেই লেনিনের তৈরি করা রাশিয়া যখন চারিদিক থেকে এনসার্কেলড হয়ে যাচ্ছে, তখন দ্য আয়রন ম্যান অফ দ্যাট সেঞ্চুরি স্ট্যালিন, তার কথা কেন আমরা বারবার বলি? তখনও তো পার্টি ছিল। কামিং ক্লোজার টু হোম, ওয়েস্ট বেঙ্গলে একটা বড় সময় বামফ্রন্ট সরকারের গ্রামের পর গ্রাম লাল ঝান্ডাকে জ্যোতিবাবুর পার্টি বলে সাধারণ মানুষ চিনত। একদম। 2006-এর পরে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন এক ঝাঁক নতুন আইডিয়াস নিয়ে এলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সিঙ্গুর, নন্দীগ্রাম, শালবনী, কর্মসংস্থান, আমাদের ছেলে মেয়েদেরকে পশ্চিম বাংলাতেই কাজের সুযোগ করে দিতে হবে, তখন দ্যাট লেফট ওয়াজ আইডেন্টিফাইড উইথ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। ব্র্যান্ড বুদ্ধ, এটা আনন্দবাজারের হেডলাইন ছিল। অবশ্যই। তো সুতরাং নির্বাচনী রাজনীতিতে মুখের প্রয়োজনীয়তা রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু শুধু মুখের উপরে নির্ভরশীল রাজনীতি বামপন্থীরা করে না। বামপন্থীদের রাজনীতিতে মুখও থাকবে আর রাজনীতিও থাকবে। যদি শুধু মুখ থাকে, তাহলে বসিরহাটে নুসরাত জাহানের মতন হবে। মুখ ছিল, ভোট হয়েছে, জিতেছে, তারপরে আমপান হয়েছে, নুসরাত জাহানের মুখ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন মুখ যে পরের বার সেই মুখ দেখানোর মতনই জায়গায় নেই, ওকে তুলে নিতে হলো। 5 বছর যে এমপি থাকলো, সেই 5 বছর পরে সেই এমপি কে সেই নির্বাচক মন্ডলীর কাছে পাঠানোরই সাহস মমতা বন্দ্যোপাধ্যায় থাকলো না, এমন মুখ তিনি চিহ্নিত করেছিলেন। একই হচ্ছে মিমি, শুধু মুখ, শুধু মুখ, রাজনীতি নেই। সুতরাং একটা এক্সট্রিম হচ্ছে মিমি নুসরাত, এখন এই রচনা বন্দ্যোপাধ্যায় শুধু হাসে ওরকম হ্যাঁ করে, কিরকম একটা হাসি, হ্যাঁ, তো এইরকম এরাও মুখ, উইদাউট পলিটিক্স মুখ। জিজ্ঞেস করো কি বলছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে চেয়েছি। আরে তুমি কি করবে? তুমিও তো এমপি। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আমি সঙ্গী। আরে উন্নয়ন তো তোমাকেও করতে হবে, সেসব বলার কোনো তার বিদ্যা বুদ্ধি বা রাজনীতি কোনোটাই নেই। সুতরাং এইটা একটা এক্সট্রিম, দিস ইজ নট এনকারেজেবল। কিন্তু মানুষের লড়াইকে নেতৃত্ব দিতে 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 দিতে
যে মানুষগুলো পরিণত রাজনীতিবিদ হয়েছে, তারা তো বামপন্থী রাজনীতির মুখ। তারা বামপন্থী রাজনীতির মুখ মানে তারা মানুষের লড়াই সংগ্রাম, সাধারণ মানুষের লড়াই সংগ্রামের মুখ। সুতরাং সেরকম মুখ থাকবে। এবার বিকাশ বাবু যেটা বলেছে, সত্যি আমাদের পার্টিতে এসব ক্যাপ্টেন ট্যাপ্টেন আমরা এর আগে শুনিনি। সোশ্যাল মিডিয়ায় সব বলেছে, আর মীনাক্ষীও তো কোনোদিনও বলেনি যে আমাকে সবাই মিলে ক্যাপ্টেন বল। ও ভীষণই মানে মিডিয়া ক্ষেত্রে ওর স্বাচ্ছন্দ্য বোধ একটু কমই করে বলে আমার মনে হয় মিডিয়া ফেস করতে। সুতরাং ওর একটা জনপ্রিয়তা হয়েছে, সেই জনপ্রিয়তাটা তো পার্টির পক্ষেই কাজে লাগছে। কিন্তু এসব ক্যাপ্টেন ট্যাপ্টেন বলে দেওয়া, এইটা আমরা জানি না, এর আগে শুনিনি। সুতরাং সেটা ঠিক আছে, এগুলো তো চলতেই থাকে, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করবার ব্যাপার নেই। তবে লেফট পলিটিক্স এ ফেস ইজ ইম্পর্টেন্ট, বিকজ ইন এনি পলিটিক্স ফেস ইজ ইম্পর্টেন্ট। ওয়েল সেড। তো তোমার তোমার পলিটিক্যাল কেরিয়ারে বা তোমার পলিটিক্যাল ভিউজে জ্যোতিবাবুর কি ইম্প্যাক্ট, মানে তোমার এবং মানে এটা অফকোর্স বলতে হয় তোমার বাবা গৌতম দেব, উনি জ্যোতিবাবুর সঙ্গে পলিটিক্স করেছেন বোধহয়, ওনার ক্যাবিনেট মিনিস্টারও, ক্যাবিনেটেও ছিলেন বোধহয় গৌতম দেব। তো তো হাউ ইজ জ্যোতি বসু relevant, and how is his impact in your political views? দেখুন, জ্যোতি বাবু ভারতবর্ষের বামপন্থী রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে ইজ আ টর্চ বিয়ারার। উনি ভারতবর্ষের বামপন্থী রাজনীতিকে ডিফাইন করেন এরকম একটি মানুষ। এবং খুব কম বামপন্থী রাজনীতিবিদ ছিলেন ভারতবর্ষের মাটিতে যারা বামপন্থার গণ্ডি পেরিয়ে নিজেদের প্রাসঙ্গিকতা কে সারা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তুলে ধরতে পেরেছে। জ্যোতিবাবু এরকম একটি মানুষ ছিলেন যারা যিনি আমাদের পার্টির ক্ষেত্রে দাঁড়িয়ে তো কিংবদন্তি একজন ব্যক্তিত্ব ছিলেন বটেই, কিন্তু আমাদের পার্টি তার পার্টির গণ্ডি পেরিয়েও আমার মতে তিনি সারা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটা বিরল মানে অ্যাকসেপ্টেন্সের নজির তৈরি করতে পেরেছিলেন, গ্রহণযোগ্যতার নজির তৈরি করতে পেরেছিলেন। যদি সেইটা না করতেন তাহলে 96 সালে তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এতগুলো রাজনৈতিক দল একজোট হয়ে বলতো না। ঠিক। তার একটা এবং গ্লোবাল একই সঙ্গে যে তিনি যে মাপের মানুষ ছিলেন এবং এই প্রধানমন্ত্রিত্বটার বিষয়টা যে ম্যাসিভ স্কেলে সেই সময় হয়ে তার সামনে এসছিল, তিনি একটা বড় মনের কমিউনিস্ট না হলে, কমিউনিস্ট পার্টির একজন একনিষ্ঠ অনুগত সৈনিক না হলে পার্টির সিদ্ধান্ত মেনে সারা দেশের রাজনৈতিক দলদের একত্রিত আবেদনকে অস্বীকার করবার সাহস অন্য কেউ দেখাতো না। একমাত্র কমরেড জ্যোতি বসুই পারে। ঠিক। এখন আমাদের পদের লোভে যে রাজনীতি চলছে, সেখানে সত্যি হয়তো এক্সাম্পল। যদি লাস্টলি ইফ ইউ টেল আস অ্যাবাউট যে জ্যোতি বসু সেন্টার, রিসার্চ সেন্টার একখানা তৈরি হয়েছে, আমরা খুব হাই লেভেলে খবর পাই। আমি জানি না এটা ইফ ইটস ল্যাক অফ মাই নলেজ অর ইটস ইন জেনারেল নট ভেরি প্রমিনেন্ট ইন দ্য নিউজ, যে মানে কি ওটার সম্পর্কে যদি জানা, ওটা রাজারহাটেই তৈরি হচ্ছে। আমি জানি না, আমি বোধহয় মনে হয় আমি খুব সম্ভবত আমার মনে হয় তোমার বাবা এবং গৌতম দেব ওটার ওটার অ্যাক্টিভলি ওটাকে ড্রাইভ করেছিলেন ওই সেন্টারটা হওয়ার জন্য। এমনকি রাজারহাট, আমরা আমরা যেখানে চাকরি করেছি সেই রাজারহাট নিউ টাউনের নাম দেওয়া হয়েছিল জ্যোতি বসু নগর। যেরকম বিধাননগর নাম দেওয়া হয়েছিল, সেরকমই রাজারহাট, মানে একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেই জায়গার নাম দেওয়া হয়েছিল জ্যোতি বসু নগর। তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট এসে এসে প্রবাবলি সেটাই ফার্স্ট থিং দে
স্ট্রোক অফ দ্যাট নেম। সেটা রাজারহাট এখন নিউ টাউনই রয়েছে। তো কি মানে ওটার সম্পর্কে যদি তুমি বলো, হাউ ইজ দ্য প্রোগ্রেস অর হোয়াটস দ্য স্কোপ অফ ইট? না, আর আমাদের নিউ টাউন শহরটার নাম জ্যোতি বসু নগর দেওয়া হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস এসে সেই নাম বাতিল করেছে। তবে তুমি শুনলে খুশি হবে এবং তোমার মাধ্যমে তোমার শ্রোতারা শুনলেও খুশি হবে যে এই নতুন গড়ে ওঠা শহরে যে পার্টি ইউনিটটা তৈরি হয়েছে, সেই পার্টি ইউনিটটার নাম কিন্তু আমরা সিপিআইএম জ্যোতি বসু নগর এরিয়া কমিটি রেখেছি। সুতরাং আচ্ছা, আমাদের আমাদের পার্টি ইউনিটের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা নিউ টাউন শহরকে জ্যোতি বসু নগর বলেই ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা এই আমাদের পার্টি ইউনিটটার নামকরণের মাধ্যমে এই যে মানে যে এপিসোড অফ হিস্ট্রিটা তুমি কথা বললে যেটা তৃণমূল কংগ্রেস ভুলিয়ে দিতে চাইছে, সেটাকে আমরা জীবিত রাখতে চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে জেবিসিসিএসএসআর এর কথা, জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। জেবিসিসিএসএসআর হচ্ছে আহ রাজারহাট নিউ টাউনে একটা বড় জমি তাদেরকে অ্যালট করা হয়েছে এবং সেখানে প্রাথমিক পর্যায়ে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এই কনস্ট্রাকশন বা এই পুরো প্রজেক্টটার দায়িত্বে কমরেড বিমান বসু আছেন। তিনি এটার মূল ড্রাইভিং ফোর্স। সঙ্গে কমরেড রবীন দেব আছেন, তিনিও এটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং আমরা সকলেই তাদেরকে সাহায্য সহযোগিতা করছি। প্রচুর মানুষ এগিয়ে এসে জ্যোতিবাবুর নামে এই রিসার্চ সেন্টারকে অর্থ সাহায্য করেছে এবং সাধারণ মানুষের অর্থ সাহায্য নিয়েই, তাদের সহযোগিতা নিয়েই, তাদের ভালোবাসা নিয়েই এখানে কনস্ট্রাকশনের কাজ সবে শুরু হয়েছে, ধীরে ধীরে এগোবে এবং এখানে একটা অডিটোরিয়াম, এখানে একটা গরিব মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা, এখানে বিভিন্ন অল্টারনেটিভ আহ মানে অল্টারনেটিভ এস্টাবলিশমেন্টস করবার পরিকল্পনা রয়েছে। অবশ্যই তার সঙ্গে রিসার্চ থাকবে এবং বিভিন্ন জ্ঞানী গুণী মানুষরাও এই জেবিসিএসএসআর এর সঙ্গে যুক্ত হবেন ইন ডিউ কোর্স অফ টাইম। এই অবধি হয়ে রয়েছে, এখনো যে খুব বেশি কিছু হয়েছে বা কোনো একটা প্রমিনেন্ট ডেভেলপমেন্টের কথা আমি বলতে পারবো না। দ্য ওনলি ডেভেলপমেন্ট ইজ দ্যাট কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ গোয়িং অন অ্যান্ড বেশ কিছুদিন এখন চলবে কনস্ট্রাকশন এবং তারপরে ধীরে ধীরে আমরা এটাকে ফেজ ওয়াইজ এটাকে আমরা ইমপ্লিমেন্ট করবার জায়গায় যাব। আচ্ছা। আমরা তাকিয়ে থাকবো সেটা। অসংখ্য ধন্যবাদ সপ্তর্ষিদা। আমরা আশা করব নেক্সট আমরা একটু ইলাবোরেটেড পডকাস্ট ফরম্যাটে আমরা একটু ইন ডেপথ প্রত্যেকটা টপিকে যেতে পারবো ফেস টু ফেস। বাট আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।